1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা আছে। দুইটা জিনিস শিখবো আজকে এখান থেকে। এই 10টা মনে করেন বাংলাদেশের কৃষকরা এই 10টা মানে ধরেন যে 10 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছে এবার। এটা ধরেন বাইরের একটা দেশ নাম দেই ইউক্রেন। তারা এই 10 মেট্রিক টন পেঁয়াজ এবার উৎপাদন করেছে। এখন বাংলাদেশে যেহেতু প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করলো যে আমরা কিছু পেঁয়াজ এবার বাইরে এক্সপোর্ট করব, বিক্রি করব, বাইরে বিক্রি করে এক্সপোর্ট করা। এখন ইন্টারন্যাশনালি এক এক মেট্রিক টন, মানে একটাকে আমি 1 মেট্রিক টন বোঝাচ্ছি, এক এক মেট্রিক টন পেঁয়াজের দাম ধরেন $1000। তাহলে বাংলাদেশের যে ব্যবসায়ী তারা ধরলো যে এবার আমি 5 মেট্রিক টন পেঁয়াজ আসলে বাইরে বিক্রি করব, তাহলে $5000 আমার দেশে চলে আসবে। তাহলে 5 মেট্রিক টন পেঁয়াজ আমি গুনি, 1 2 3 4 5, 5 মেট্রিক টন পেঁয়াজ ধরে নেন তার কাছে বিক্রি করে দিল। তাহলে সেই দেশের কি করবে, বাংলাদেশে $5000 পাঠাই দিবে। বাংলাদেশের যে ব্যাংকের মাধ্যমে বিক্রি করলো সেই ব্যাংক কি করবে, এই $5000 তার নিজের কাছে রাখার যদি কোটা ফিল আপ হয়ে যায়, যেমন আপনারা জানেন ব্যাংকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ফরেন কারেন্সি তার কাছে রাখতে পারে, তার চেয়ে বেশি যখন ফরেন কারেন্সি তার কাছে আসে তখন সে এটা সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে টাকা নিয়ে নেয়, বাংলা টাকা। তো ধরেন যে ওই ব্যাংকটার ওইরকম কোটা ফিল আপ, তাহলে ব্যাংক কি করবে, এই $5000 সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে দিবে। সেন্ট্রাল ব্যাংক কি করবে, এই $5000 সমপরিমাণ বাংলা টাকা ছাপিয়ে ওই ব্যাংকের দিয়ে দিবে। এখন $5000 সমপরিমাণ বাংলা টাকা কত, $1 যদি 120 টাকা হয়, তাহলে $5000 হলে 5000 গুণন 120, তার মানে 6 লাখ টাকা সেন্ট্রাল ব্যাংক নতুন করে বাজারে ছাড়লো, ব্যাংকের দিয়ে দেওয়া মানে কি বাজারে ছেড়ে দেয়া। এবং একই সাথে সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সেখানে $5000 বেড়ে গেল এই ট্রানজেকশনের পরে। ওই ব্যাংক কি করলো, এই $5000 সমমূল্যের 6 লাখ টাকা ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে জমা করে দিবে, যে ব্যবসায়ী পেঁয়াজটা এক্সপোর্ট করলো। লেনদেন তো শেষ, ফাইন। এই লেনদেনের পরে বাংলাদেশের রিজার্ভ বাড়লো আপনার $5000, এবং বাংলাদেশের যে অ্যাসেট টোটালি, বাংলাদেশের ট্রানজেকশন ইন্টারন্যাশনালি বাংলাদেশের টোটালি অ্যাসেট কি $5000 সমমূল্যের পেঁয়াজ 5 মেট্রিক টন কমে গেল, ফাইন। এখন বাংলাদেশে তো আরো ব্যবসায়ী আছে, অনেক ধরনের ব্যবসায়ী আছে। দুষ্ট একটা ব্যবসায়ী, নাম কি দেয়া যায়, ধরেন মাসুদ, মানে আমার নিজের নামেই দেই, অনেকে আবার অনেক নাম দিলে রাগ করে। তো মাসুদ চিন্তা করলো যে আমি একটু এখানে একটা কাহিনী করব। কাহিনীটা কিরকম, যে আমি কিছু পেঁয়াজ এখন আমদানি করবো, যেহেতু পেঁয়াজ কম আছে বাজারে। আপনারা দেখেন না অনেক সময় যে ডিম আমদানি করে, পেঁয়াজ আমদানি করে, অনেক কিছু আমদানি করে, কিন্তু আমদানি করে এখন আমদানি করার মাধ্যমে মাসুদ যার কাছ থেকে আমদানি করবে তার সাথে কথা বলে নিল যে ভাই শোনো, তোমার কাছ থেকে আমি $5000 পেঁয়াজ আমদানি করব, কিনবো, কিন্তু তুমি আমাকে $5000 নর্মালি 5 মেট্রিক টন পেঁয়াজ মাসুদ আমদানি করার কথা, দেশে আসার কথা। বাট মাসুদ বুঝাইলো যে বুজুং বাজুং যে ওই ব্যাংকে গিয়ে যে তুমি আমাকে একটা এলসি খুলে দাও, ব্যাংকের ম্যানেজারকে বললো আমি $5000 পেঁয়াজ আমদানি করবো, 2 মেট্রিক টন পেঁয়াজ পাবো। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই একটু আগে তো বললেন যে 1 মেট্রিক টন $1000, তাহলে $5000 দিয়ে 2 মেট্রিক টন কেন, $5000 দিয়ে তো 5 মেট্রিক টন পেঁয়াজ মাসুদ কেনার কথা। বাট মাসুদ তো ভুলভাল অনেক কিছু বুঝাইলো যে এটা অর্গানিক পেঁয়াজ, এরকম দামি পেঁয়াজ, এরকম আপনার ধরুন অনেক কিছু বুঝাইলো যে অনেক মানসম্মত পেঁয়াজ, উচ্চ বংশীয় পেঁয়াজ, মানে এগুলা বুঝাইয়া আপনার ধরেন যে মাসুদ পেঁয়াজটা আমদানি করলো। এখন আপনার মনে হইতে পারে যে ভাই এটা কি এতই সহজ। আরে না ভাই, আমি এক্সাম্পল দিছি পেঁয়াজের। বাংলাদেশ তো অনেক ধরনের পণ্য আমদানি করে, সব পণ্যের দাম আপনার ইন্টারন্যাশনালি কি আসলে আইডেন্টিফাই করা সহজ? শুধু পেঁয়াজ রপ্তানি করে আর পেঁয়াজ আমদানি করেই কি অর্থ পাচার করে? অর্থ পাচার তো অনেক ধরনের আননোন জিনিস আমদানি রপ্তানির মাধ্যমে করা যায়, তাই না? তো যাই হোক, মাসুদ যে কাজটা করলো সেটা ওই ব্যবসায়ীকে এই ব্যাংকের মাধ্যমে $5000 এখন পাঠাই দিবে। এখন ব্যাংক $5000 কোথা থেকে পাবে, ধরেন যে ব্যাংকের কাছে এই মুহূর্তে ডলার নাই, তাহলে সে কি করবে, $5000 সমমূল্যের যে বাংলা টাকা, কয় টাকা, 6 লাখ টাকা বলছিলাম, মাসুদ ওই ব্যাংকে জমা দিল। ব্যাংক এগুলো 6 লাখ টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা দিল। সেন্ট্রাল ব্যাংক থেকে $5000 সেন্ট্রাল ব্যাংক ওই ব্যাংকের দিয়ে দিল। ব্যাংক কি করলো, এই $5000 আবার পাঠাই দিল ওই ব্যবসায়ীর কাছে যার কাছ থেকে মাসুদ পেঁয়াজ আমদানি করলে। এখন $5000 পাঠাই দেওয়ার পরে বাংলাদেশে যেই কথা সেই কাজ, ওই ব্যবসায়ী কি করলো, ধরেন কমাইয়া মাত্র 2 মেট্রিক টন পেঁয়াজ পাঠাইলো, পাঠাই বললো এটি $5000 পেঁয়াজ, মানে এই কন্ট্রাক্টটা এরকম ছিল। এই দুইটা লেনদেনের পরে ঘটনা কি দাঁড়াইলো দেখেন। সেন্ট্রাল ব্যাংক প্রথমে $5000 তার রিজার্ভে বাড়ছিল, পরে আবার $5000 তার রিজার্ভ থেকে কমে গেল, তার মানে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ আগের অবস্থায় চলে আসছে, ফাইন। সেন্ট্রাল ব্যাংক প্রথম যেই $5000 বিপরীতে বাজারে টাকা ইনজেক্ট করেছিল, ছেড়েছিল 6 লাখ টাকা বাংলা টাকা, সেটা কিন্তু ওই ব্যাংকের মাধ্যমে আবার মাসুদের হাত দিয়ে টাকাটা সেন্ট্রাল ব্যাংকে জমা হয়ে গেল 6 লাখ টাকা। যেহেতু সেন্ট্রাল ব্যাংক আবার ডলারটা সেল করছে $5000 ব্যাংকের কাছে, টাকাটা নিয়ে নিছে। তার মানে কি বাজারে মানি সার্কুলেশন কি আগের অবস্থায় চলে আসছে না? চলে আসছে। বাট বাংলাদেশের যে সম্পদ, সম্পদ কি কি, একটা হলো আমার ফরেন কারেন্সি রিজার্ভ, সেটা তো আগের অবস্থায় আছে, বাট
পেঁয়াজের যে মজুদ ছিল 10 মেট্রিক টন, সেটা এখন কত হইলো দেখেন, 1 2 3 4 5 6 7 মেট্রিক টন। তার মানে এই যে মাসুদ যে কাজটা করলো, যে আমদানি করতে গিয়ে যেই পরিমাণ পণ্য আমদানি করেছে তার চেয়ে বেশি মূল্য সে পাঠাই দিল না। আবার এটা উল্টা ভাবেও হইতে পারে, যেমন রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ পণ্য একটা ব্যবসায়ী রপ্তানি করে তার চেয়ে কম মূল্য যখন বাংলাদেশে আনা হয়, এই দুইটা কাজকেই বলা হচ্ছে অর্থ পাচার। অর্থ পাচার বলতে আপনি যদি এটা মনে করেন যে দেশের টাকা আসলে আপনার ওই বাক্সে ভরে বা কন্টেনারে ভরে বিদেশে নিয়ে যাওয়া, কনসেপ্টটা কিন্তু ওইরকম না। কনসেপ্টটা হলো জাস্ট আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড করব, তখন মূল্য পরিশোধের ক্ষেত্রে আমরা যদি সঠিক মূল্য পরিশোধ না করে বেশি মূল্য পরিশোধ করে দেই, আর যদি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক মূল্যটা না এনে কম মূল্য আনি। কেন কম আনি? কারণ আমার এই মূল্যটা আমি যার কাছ থেকে আনি তার সাথে আগেই যোগাযোগ থাকে, বলে দিই যে তুমি ভাই আমার একটা কানাডায় একটা এরকম অ্যাকাউন্ট আছে, ওখানে পাঠাই দাও, অস্ট্রেলিয়াতে অ্যাকাউন্ট আছে পাঠাই দাও, ইউএসএ তে পাঠাই দাও, মানে যেখানে অর্থ পাচারটা করে আর কি নর্মালি সেখানে পাঠাই দাও। কারণ সেখানে আমি বাড়ি গাড়ি করবো, অনেক কিছু করবো, ঠিক আছে, এই দেশে এনে আমি কি করব? তো এরকম মেন্টালিটি যাদের আছে, অর্থ পাচার যারা করে, তারা এইভাবে দেশের সম্পদটা কিন্তু পাচার করতেছে। আমি কিন্তু প্রমাণ করে দেখালাম, দেখেন সম্পদ কমে গেছে দেশে। পেঁয়াজের যে আমার স্টক ছিল, পেঁয়াজ মানে একটা এক্সাম্পল, অন্যান্য অ্যাসেট হইতে পারে এখানে। তাহলে এইটার ইম্প্যাক্টটা কি? একদিকে আমার সম্পদ কমে গেছে, অন্যদিকে সম্পদ কমে যাওয়ার কারণে সম্পদের বিপরীতে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন টাকা মার্কেটে ইস্যু করে, সেই টাকার ভ্যালুটা, যেহেতু সম্পদ কমে গেছে, টাকা আগের অবস্থায় রয়ে গেছে, আমি বললাম না নোটস ইন সার্কুলেশন বা টাকা ছাড়ার যে পরিমাণটা সেটা আগের অবস্থায় আছে, তাহলে টাকার ভ্যালু কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। সম্পদ কমে গেলে বা টাকার পরিমাণ মার্কেটে থেকে গেলে টাকার ভ্যালু অবশ্যই কমবে। তাহলে টাকার ভ্যালু কমলে কি হয়? ইনফ্লেশন হয়। ইনফ্লেশন আমার আপনার সবার পকেটের আসলে যে টাকার মূল্য সেটা কমায় দেয়, তার মানে আমাদের খরচ বাড়ায় দেয়। এখন ধরেন মাসুদের মতো যারা দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা যেই টাকাটা পাচার করলো সেই টাকাটা কি তার বৈধ টাকা ছিল? আপনার কি মনে হয় বৈধ টাকা কেউ পাচার করে? অবশ্যই তার ব্ল্যাক মানি ছিল। যে টাকাটা তার ট্যাক্স ফেলে দেখায়নি, সেই টাকাটা সে দেশের বাইরে আসলে পাচার করে দিল। এখন এই টাকা পাচারের কারণটা যদি তার ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপরাধের মাধ্যমে হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা পক্ষ এখানে সাফারার হয়েছে না তার এই টাকা ইনকামের পেছনে? আবার এই পাচারকৃত টাকাটা সে যদি এমন হয় নামে বেনামে ব্যাংক থেকে লোন নিয়ে এসে পাচার করে দিচ্ছে, তাহলে ব্যাংকগুলো কি সাফারার না? ব্যাংকগুলো কোথায় পাবে এখন এই টাকা? তো যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে অর্থ পাচার জিনিসটা কি, কিভাবে হয়, এবং হলে আমাদের কি ধরনের সম্পদ কিভাবে অর্থ পাচারের আড়ালে পাচার হয়ে যাচ্ছে, আমরা কিভাবে সাফারার হই। এখানে পেঁয়াজকে আমি আসলে উদাহরণস্বরূপ ব্যবহার করেছি। আমাদের দেশে যে সকল পণ্য আমদানি হয়, যে সকল পণ্য রপ্তানি হয়, আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই আমরা পেপার পত্রিকা পড়ে দেখেছি এবং জেনেছি যে আসলে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে আপনার এভাবে অর্থ পাচারগুলো তারা করে থাকে। যারা অর্থ পাচার করে থাকে তারা আমার আপনার দেশের সমাজের সবার শত্রু। তারা আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং তাদের বিষয়ে আমরা সবাই যেন সচেতন থাকি এবং এই অর্থ পাচারে যেন কোনোভাবে আমরা সহায়তা না করি, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ।